কোনো চাকরি নেই। একমাত্র বিসিএস আছে, আর কোনো চাকরি নাই। আমি মনে করি লোনলিনেস হচ্ছে একটা ব্লেসিং। আমরা ভুলে যাই যে আমাদের একটা পার্সোনাল সত্তা আছে। আমার যে আশেপাশের মানুষজন তারা অনেক বেশি পরিমাণ টক্সিক। এটা মেন্টাল হেলথের কনসেপ্টের সাথেই যায় না। লাইফে লাইফ পার্টনার খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না। আপনি ওভারকাম করতে যাচ্ছেন, আগে জার্নিটা শেষ করে। ওয়েলকাম টু কাপড়টা পডকাস্ট। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শুরুতে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতেন যদি। আচ্ছা, আমি মূলত সাইকোলজিস্ট। আমি প্র্যাকটিস করছি লাইফস্প্রিং এর সাথে এবং মানুষের মানসিক অবস্থা নিয়ে কাজ করা, রিলেশনশিপ নিয়ে কাজ করা এবং কি করলে লাইফে আসলে সুখে থাকা যায়, কি করলে পডকাস্ট ভালো করা যায়, এইসব বিষয় নিয়ে আমি কাজ করে থাকি। আচ্ছা, সাইকোলজিস্ট কেন হইলেন? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি কিছু স্পেসিফিক ক্লায়েন্টদের সাথে শেয়ার করি। যাদের সাথে কথা বলে মনে হয় যে না, এই পারসনকে আমি যদি বলি আমার লাইফের এই সাইকোলজিস্ট হওয়ার জার্নিটা, হি অর শি কুড বি লাইক ইন্সপায়ার্ড ফিল করতে পারেন, তাদের সাথে শেয়ার করি। বাট আমি পাবলিক প্ল্যাটফর্মে খুব একটা শেয়ার করিনি। ইভেন তো আমার নিজের পেজেও কখনো বলি না যে আমি কি কারণে সাইকোলজিস্ট হয়েছি। সো ইউ আর দ্য ফার্স্ট পারসন যে কিনা এরকম পাবলিকলি আমাকে জিজ্ঞাসা করছেন। সো উইথ ইউর অনার আমি জাস্ট শেয়ার করি খুব অল্প কথায়। সেটা হলো এরকম যে আমি যখন আপনাদের বয়সে আপনার থেকে একটু বড় হয়েছি। এইচএসসি কমপ্লিট করেছি। সো মাথার মধ্যে প্রশ্ন জাগছে কি করলে টিপিক্যালি খুব দ্রুত এস্টাবলিশড হওয়া যায়। অনেকগুলো অপশন চোখের সামনে আসছে। লেটস সে বুয়েটে যেতে পারলে খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হওয়া যায়। মেডিকেলে গেলে না অনেক পড়ালেখা করতে হয় না, এত পড়বো না। অ্যান্ড দেন ফাইনালি ডিসকভার করলাম যে আচ্ছা, ডিফেন্স। আমি যদি ডিফেন্সের লাইফে যাই আমি খুব দ্রুত এস্টাবলিশ হতে পারবো। আমার সাথে যারা কিনা মনে করেন অনার্স গ্র্যাজুয়েট করছে তাদের আগে আমি কিন্তু মোটামুটি এস্টাবলিশ হলাম। আমি অনেক আগে কথা বলছি ২০১০-১২। তো এপ্লাই করলাম, হলো না। ২ বার করে রেড কার্ড পেয়ে চলে আসছে। আইসিএসবি থেকে ঘুরে আসছে রেড কার্ড এবং ডিপি ভাইভা ডেপুটি প্রেসিডেন্ট যিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল থাকেন বা ব্রিগেডিয়ার র্যাঙ্কের। তো তাকে জিজ্ঞেস করলাম যে, "স্যার আমাকে বাদ দেওয়ার পেছনে কারণটা কি? কি সমস্যা?" আমি ফিজিক্যালি প্রচন্ড ফিট ছিলাম তখনও, এখনো আছি। সো বলল যে, "আপনার আসলে সাইকোলজিক্যাল যে প্যাটার্নটা এটা আমাদের ডিফেন্সের সাথে যায় না।" অ্যান্ড দেন দ্য ফার্স্ট টাইম আমি জানতে পারলাম সাইকোলজি ওয়ার্ডটা। এর আগে আমি সাইকোলজি ওয়ার্ডটা সম্পর্কে জানতাম না যে হোয়াট ইজ সাইকোলজি। তারপর এটা নিয়ে মানে চাইলাম যে আচ্ছা এটা নিয়ে একটু পড়ালেখা করি। নিজেকে জানবো। নিজেকে জানার জন্য বেসিক্যালি সাইকোলজি পড়তে আসা। আমি যে সাইকোলজিস্ট হবো এইজন্য কখনো আমি সাইকোলজি পড়তে আসিনি বা পড়ার প্ল্যানিংও ছিল না। জাস্ট আমি নিজেকে আগে চিনবো। অ্যান্ড চিনতে যেয়ে মনে হলো যে না, আমি কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে কাজ করতে ভালোবাসি। যে কাজে ইন্টারেক্ট মানুষ থাকবে। কিছু কাজ থাকে না যে সম্পূর্ণ একটা চেইন অফ কমান্ড এ চলছে, এটা আমার পছন্দ না। আমার পছন্দ ইন্টারেকশন হবে, মানুষের সাথে কনভারসেশন হবে অ্যান্ড মানুষ ইনস্ট্যান্টলি ফিডব্যাক দিবে। লাইক আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখা যাচ্ছে। এরকম কাজগুলো আমি এনজয় করেছি। অ্যান্ড দ্যাটস দ্য জার্নি অফ মাই বিং আ সাইকোলজিস্ট। আচ্ছা, আ সমস্যা যেটা হচ্ছে আপনি সোসাইটির মানুষের সাথে কিভাবে ডিল করলেন? মানে আমাদের সোসাইটিতে খুব বাজেভাবে একটা প্রবলেম হয় যে আসলে আমরা যখন হচ্ছে ওই কনভেনশনাল পাথ গুলো থেকে দূরে সরে এসে এরকম সাইকোলজির মতো সাইকোলজি বললে মানুষ ধরেই নেয় যে পাগলের ডাক্তার। এখনো। হ্যাঁ, এখনো। ইভেন মানুষজন যাইতেও চায় না সাইকোলজিস্টের কাছে। সো ওই সময়টাতে ওই সময়টাতে আসলে কিভাবে সবার সাথে ডিল করলেন অ্যান্ড ফ্যামিলি কতটা সাপোর্টিভ ছিল আ বা এরকম সমস্যায় পড়তে হয়েছিল কিনা? ওকে, অ্যানাদার গুড কোয়েশ্চেন। আপনি পডকাস্টে আমার পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞাসা করছেন, ভালো। এটা ভালোই লাগছে, খারাপ না। এনিওয়েজ যেটা হয় যে ২০১০ সালের দিকে সাইকোলজিস্ট টার্মটা খুব একটা পপুলার টার্ম না। এখনকার যুগে তাও মোটামুটি অনেকেই সাইকোলজিস্ট হতে চায়। অনেকেই আছেন যে আপনার ড্রিম কি আমি সাইকোলজিস্ট হতে চাই। সো আমার সময় স্ট্রাগলটা ছিল। স্ট্রাগলটা এমন ছিল যে এটা পড়ে কি আছে? সব তো ফিমেল। হনেস্টলি সাইকোলজি ফিল্ডে যদি আপনি দেখেন সাইকোলজিস্টের সংখ্যায় মেল সাইকোলজিস্ট খুবই কম। ফিমেল অনেক বেশি। ইভেন ইউনিভার্সিটিতে অনেক বেশি। সো আমাদেরকে এরকম একটা টার্ম ইউজ করা হতো যে মেয়েদের সাবজেক্ট পড়ে কি করবা? কোন চাকরি নেই। একমাত্র বিসিএস আছে, আর কোন চাকরি নাই। তো কষ্ট লাগতো, খারাপ লাগতো। মনে একটা আমার প্যাটার্ন ছিল। আমি যখন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর উপর ট্রেনিং নিচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম যে আমার একটা প্যাটার্ন হচ্ছে, আমাকে যখন কেউ না বলে যে তুমি এটা পারবা না, তোমার দ্বারা হবে না, আমার মধ্যে একটা জেদ কাজ করে। এটা আমার পার্সোনাল একটা প্যাটার্ন যে এখন আপনি যে বললেন, "ভাইয়া প্লেন চালান।" প্লেন চালাতে পারব না, যেটা রিয়ালিস্টিক। সো আমি দেখলাম যে আমাকে যখন বলছিল যে সাইকোলজি পড়ে কি করবা? আমি জানি না কি পড়বো বা কি করব। বাট আমার প্ল্যানিং ছিল যে আমি এটা পড়বো এবং আমি এটা শেষ দেখতে চাই যে কি করা যেতে পারে। অ্যান্ড আ কোভিডের পর কিন্তু সাইকোলজির ডিমান্ড হিউজ বেড়ে গেছে। মানুষ তখন বুঝতে পারছে যে মেন্টাল হেলথ বলে কিছু একটা আছে যা ম্যাটার করে। এর আগ পর্যন্ত এটা ম্যাটার করত না। আর ফ্যামিলির কথা যদি বলি, ফ্যামিলিতে 50-50।
কিছু মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে যে, "না, আকাশ যেটা করছে টুডে টুমরো হি উইল বি সাকসেসফুল।" মানে ইন আ সেন্স যে সে কিছু একটা করতে পারবে। আবার কারো কথা ছিল যে, "না, পসিবল না।" বিকজ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না পড়লে, মেডিকেলে না পড়লে লাইফে কিছু করা যায় না। বাট করা যায়। আপনার যদি ওইখানে আগ্রহ থাকে, আপনার যদি মনে হয় যে আমি পারবো অ্যান্ড ডেফিনিটলি কিছু এনালাইসিস করতে হয়, প্রস অ্যান্ড কনস দেখতে হয়। এটার প্রস কি থাকতে পারে, কনস কি থাকতে পারে। দেন আপনি ওটা ইমপ্রুভ করতে পারবেন। হোপ সো। আচ্ছা। আ একটু রিসেট টাইপে খুব বেশি কথা হয় যে বিষয়টা নিয়ে। আ লোনলিনেস হুম, হুম। এই জায়গাটাতে একটু আসি। আমি আসলে কয়েকদিন আগে সত্যজিৎ রায়ের একটা ইন্টারভিউ শর্ট একটা ক্লিপ দেখছিলাম। যে তিনি সেখানে বলছিলেন যে, "আমি আসলে আমার শেষ বয়সে এসে প্রচন্ড একাকিত্বে ভুগছি। আমার সব থাকার পরেও আমার কিছু একটা নাই মনে হচ্ছে এবং যার অভাবে আমার অস্তিত্বে টান পড়ছে।" সেইম গোস ফর কিশোর কুমার। তিনিও বলছিলেন যে তিনি শেষ বয়সে নাকি নিজের একাকিত্ব কাটানোর জন্য গাছের সাথে কথা বলতেন। সো মানুষ এটা যে শুধু সত্যজিৎ রায় বা কিশোর কুমারের জন্য সত্য তা ঠিক না। এখন আসলে অনেক মানুষ loneliness এ ভোগে। সো মানুষ আসলে কেন loneliness এ ভুগে বা লাইফের কোন স্টেজে গেলে এই পার্টটা আসে যে আমি আসলে loneliness এ ভুগছি অ্যান্ড এটা থেকে ওভারকাম করার উপায় কি? আমি মনে করি লোনলিনেস হচ্ছে একটা ব্লেসিং। আপনি যদি লোনলি থাকতে পারেন, আপনি আসলে নিজেকে চিনতে পারবেন, লাইফ জানতে পারবেন। আমার কাছে লোনলিনেস কোনো প্রবলেম না। বিকজ আমরা আসলে ইনস্ট্যান্টলি যে আমার এখন এটা করতে হবে। লাইক রিলস দেখতে হবে, ইনস্ট্যান্টলি সাকসেসফুল হতে হবে, ইনস্ট্যান্টলি এটা করতে হবে। সো যদি আপনি বলেন লোনলিনেস একটা প্রবলেম, সেক্ষেত্রে আমি মনে করি আপনি যত বেশি পরিমাণে জেনুইন রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন। সেটা হতে পারে আপনার ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, আপনার কলিগদের সাথে, সবার সাথে আপনার রিলেশনশিপটা হতে হবে প্রচণ্ড জেনুইন। মানে আপনি জেনুইনলি তাদের সাথে একটা সম্পর্কে আছেন। যদি এটা আপনি মনে করেন প্রবলেম, বাট আপনি যখন লোনলি থাকবেন, আপনি নিজের ভেতরের চিন্তাগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। আপনার মাথায় অনেক চিন্তা আসবে, যেটা আপনি যে ক্রাউডে থাকেন, অলওয়েজ যদি স্টিমুলেশন এর মধ্যে থাকেন, লাইক মোবাইল ফোন হচ্ছে একটা স্টিমুলেট করছে আমাদেরকে। আমরা অলওয়েজ ভিডিওস দেখছি, নাহলে কেউ গেমস খেলছি, বা এই যে এখন যে পডকাস্টটা হয়তো কেউ দেখবে, একটু পরে এটা নিয়ে সোয়াইপ করে চলে যাবে। সো আমার ইনস্ট্যান্টলি কিছু না কিছু লাগবে, গ্র্যাটিফিকেশন লাগবে। সো এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। এখন যেটা হয়, আপনি যেসব ব্যক্তিদের নাম বললেন, তারা তো আসলে অনেক ক্রিয়েটিভ পারসন। অনেক ক্রিয়েটিভ। সো ক্রিয়েটিভ পারসন যেটা হয়, তারা আসলে ক্রিয়েটিভিটি ওয়ার্লডে থাকতে, থাকতে তাদের যে রিয়ালিটিতে তাদের ফ্যামিলি আছে, ক্লোজ পারসন আছে, তাদেরকে সময় দিতে পারছেন না। অ্যান্ড সার্টেন পিরিয়ড পর তারাও আর সময় দিবে না। এটাই স্বাভাবিক। বিকজ আমি যদি আজকে আপনাকে সময় না দিই, ইন ফিউচার আপনিও আমাকে সময় দিবেন না। সো আপনার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডও যেরকম দরকার আছে, এট দ্য সেম টাইম আপনার নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সবগুলোকে ব্যালেন্স করতে পারলে আসলে আপনি লোনলি ফিল করবেন না। মানে আমরা যখন সাকসেসের পিছে দৌড়াই, ইনকাম করার পিছে দৌড়াই, আমরা ভুলে যাই যে আমাদের একটা মানে পার্সোনাল সত্তা আছে। যেখানে আমি আসলে খুব আরাম অনুভব করি, খুব পিস ফিল করি, বা খুব সিকিউরড ফিল করি যে আমার আমার আবেগগুলো ওই মানুষটা বুঝবে। আমার কথাগুলো ওই মানুষগুলো বুঝবে। আমরা সময় দিই না ফ্যামিলিকে। ফ্যামিলি জায়গায় আছে। আমি আমার মতো দৌড়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড আমি পরে আশা করি যে আমার একাকিত্বের সময় ফ্যামিলি সময় দিবে। ইটস টাফ। উম আচ্ছা, কখন মনে হয় না যে এখন কারেন্ট যে সিনারিওতে আমি হচ্ছে আমার যে আশেপাশের মানুষজন তারা অনেক বেশি পরিমাণ টক্সিক হয়ে যাচ্ছে ডে বাই ডে অ্যান্ড এইটা কি কোনোভাবে আমাদের loneliness এর উপর ইমপ্যাক্ট ফেলে কিনা? ওকে। মানুষকে টক্সিক বলার আগে নিজেকে ভাবতে হবে যে আমি কি টক্সিক কিনা? মানে এটা একটা কমন ট্রেটস যে আমি সবাইকে টক্সিক মনে করি। আমার বাবা টক্সিক, আমার মা টক্সিক, আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব টক্সিক, ইভেন হাসব্যান্ড ওয়াইফ ও টক্সিক। ভাই সবাই টক্সিক না। বেসিক্যালি আমরা কখন টক্সিক মনে করি, মানে আমি কোনো ডায়াগনোস করছি না যে হি অর শি ইজ এ নার্সিসিস্ট পারসন। বাট আমি যেটা বলছি, আমার মতের বিরুদ্ধে গেলে আমি তাকে টক্সিক বলছি। মনে করেন আপনার বয়সী একটা ছেলে বাবা-মাকে বলল যে, "আমি এখন লিভ টুগেদার যাব।" বাবা-মা বলল যে, "এটা ঠিক না। এটা হারাম।" আমি বাবা-মাকে টক্সিক বললাম। আমার স্বাধীনতা নষ্ট করছে। বাবা-মা আমি আমেরিকাতে দেখছি ১৮ বছর ক্রস করলে সবাই যে যার মতো করে লাইফ লিড করতে পারছে। বাংলাদেশে এটা এখন পসিবল না। পসিবল হবে কি হবে না সেই ডিসকাশন করছি না। বাট যখন এটা হচ্ছে না, আমি বলছি আমার ফ্যামিলি, আমার সোসাইটি খুবই টক্সিক। আমাকে স্বাধীনতা দিচ্ছে না, ফ্রিডম দিচ্ছে না। আমি যা ইচ্ছা তাই করতে পারছি না। সো সবাই টক্সিক না। কেউ না কেউ তো টক্সিক হবে। হুম। কিন্তু টক্সিক মানুষকে ডিল করা শিখতে হয়। আপনার ভেতরে যদি রিঅ্যাক্টিভ বিহেভিয়ার থাকে যে আপনাকে এখন একটা কিছু বলা হলো, আপনি সাথে, সাথে রিঅ্যাক্ট করলেন। তাহলে আপনি টক্সিক হওয়া শুরু করবেন একটা সময় পরে। বাট আপনি যেরকম করেন যে আপনাকে কেউ একটা খারাপ কথা বলল, মানে আপনার এগেইনস্ট এ গেল। আপনি একটু বুঝেন তো ওই মানুষটা কেন এই কথা বলছে? তাকে একটু বোঝার চেষ্টা করেন। তার ব্যাকগ্রাউন্ড না জানেন, এট লিস্ট তার ফিলোসফিটা বোঝার চেষ্টা করেন। সে আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে।
দেন আপনি তাকে রেসপন্স করেন। মানে একটা পজ দেওয়াটা ইম্পোর্টেন্ট। আমরা ইনস্ট্যান্টলি খালি কমিউনিকেট করি। পাল্টা জবাব দিতে চাই, উত্তর দিতে চাই। উত্তর না দিয়ে তাকে রেসপন্স করেন। একটা আপনার জায়গা থেকে এবং তার জায়গায় বুঝে একটা রেসপন্স করে। হোপস সো তাহলে আসলে সবাইকে টক্সিক মনে হবে না। মনে হবে যে তারও একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, তারও একটা স্ট্রাগল আছে। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে আসলে আমরা বাবা-মাকে অনেক টক্সিক মনে করি। অ্যান্ড আমাদের জেনারেশনে এই সমস্যাটা অনেক বেশি। যে হুম, আসলে আমরা আ বাবা-মার সাথে আমাদের একটা বিরাট কমিউনিকেশন গ্যাপ থাকে। বাবা-মা আসলে আমাদেরকে যেটাই বলে, আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে বলি যে আসলে তারা আমাকে বুঝতে চায় না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। অ্যান্ড সেম কমপ্লেইনটা বাবা-মাও করে যে আসলে আমার ছেলে আমার কথা শুনে না। হুম। আমাদের কথা বুঝে না। সো এই যে বাবা-মা আর হচ্ছে সন্তানের মাঝখানে একটা যে গ্যাপ তৈরি হচ্ছে, এইটা থেকে ওভারকাম করার উপায় কি? অ্যান্ড আসলে আমাদের বাবা-মার সাথে রিলেশনশিপটা কিরকম হওয়া উচিত? ওকে। আমাদের বাংলাদেশে 90% মানুষ সবাই তো আসলে আসে না। যে কয়জন ক্লায়েন্ট আমি দেখেছি হুম, ৫ থেকে ৭ বছরের মধ্যে, সবাই আসলে ওভারকাম করতে চায়। সবাই আসলে সমাধান চায়। জিনিসটা হলো আপনি একটু বুঝেন যে আপনার বাবার বয়স লেটস সে এক্সাম্পল দিচ্ছি ৫০ বছর। আপনার বয়স মনে করেন ২০ বছর। তাহলে ৩০ বছরের গ্যাপ। এই গ্যাপটা আপনি কেন ওভারকাম করতে যাচ্ছেন? রাদার আপনি আন্ডারস্ট্যান্ড করেন। ওভারকাম করার তো দরকার নেই। সবকিছু ওভারকাম আপনি করতে পারবেন না। সো আপনার বাবার একটা জার্নি আছে, তার একটা ফিলোসফি আছে। তার মনে হয় যে আমার সন্তান তো আমার মতোই হবে। আমি বলছি না বাবা এটা ভুল করছেন। আর বাবাদের একটা এক্সপেকটেশন বা মাদের একটা এক্সপেকটেশন, আমার ছেলে তো আমার মতোই হবে। কেন আমার কথা শুনবে? সে তো আমারই একটা অংশ। বাট সে তো একটা ইন্ডিভিজুয়াল পারসন। তারও তো ২০ বছরের ডিফারেন্ট একটা জার্নি হয়েছে। সো বাবা-মা বলেন অথবা সন্তান বলেন তাদের দুজনকেই ২ টা পাশ থেকে আসলে আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। যে আমার বয়স ২০ বছর, আমি কিন্তু ৫০ বছরের একটা মানুষের মতো করে চিন্তা করব না। সেম ওয়েতে বাবা-মাকে জানতে হবে আমাদের বয়স যদি ৫০ হয়, আমি ডেফিনিটলি একটা ২০ বছর ছেলে বা মেয়ের মতো করে চিন্তা করব না। দেন যদি সলিউশন এর কথা বলেন, আমাদের আসলে এই জায়গায় এগিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে যে আমি তাকে সময় দিচ্ছি কিনা। একটা ছেলে বা একটা মেয়ে রাতের বেলায় দেরি করে ফিরল, ১১:০০ টার সময় ফিরল। বাবা-মার সাথে বলল, "এই কোথায় ছিলা? রাত তো হয়ে গেছে আমার আসো নাই কেন?" আমরা এই কোয়েশ্চেনটাকে যদি একটু প্যারাফ্রেজ টা ঘুরিয়ে বলি যে, "তোমার তো আসতে লেট হলো। আচ্ছা খাওয়া-দাওয়া করছো কি করো নাই? টায়ার্ড? একটু কথা বলা যাবে? একটু বসি ৫ মিনিটের কথা বলি।" এই কথাগুলো বললে তখন সন্তান কিন্তু ওপেন আপ হতে চায়। আমি দেখেছি মেক্সিমাম মানে যারা কিডস বলতে আমি টিনেজারদের বোঝাচ্ছি। তারা আসলে বাবা-মার সাথে ওপেন আপ হতে চায় না। মানে আমার কাউন্সেলিং সেশন একটা মেজর জায়গায় থাকে ফ্যামিলির সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন? মানে আপনি আপনার ফ্যামিলির সাথে কতটুকু শেয়ার করেন? মানে আমার আজকে খারাপ লাগছে। কোনো কারণে আমি পরীক্ষায় ফেল করছি। আমি কি আমার বাবা-মাকে বলতে পারি নাকি খাতাটা লুকিয়ে রাখি? যদি খাতা লুকিয়ে রাখি তার মানে আমি জানি আমি যদি বলি আমি ফেল করছি, আমার বাবা বা আমার মা আমাকে অনেক বকাবকি করবে। তার মানে আমি বলছি না ফেল করাটা ভালো, এটাকে প্রমোট করছি। আমি আমার প্যারেন্টস এর সাথে ওপেন আপ হতে পারছি কিনা? সে আমাকে ওই সাপোর্টটা দিচ্ছে কিনা? মানে সবাইকে যে মানে সবকিছু ওপেন করতে বলছি তা না। জাস্ট একটা মডারেট লেভেলে বাবা-মার সাথে যতটুকু শেয়ার করা যায় ততটুকু যদি আমরা শেয়ার করতে পারি, তাহলে আপনি যেটা বলছেন না যে বাবা-মা সন্তানকে বোঝে না, সন্তানও বাবা-মাকে বোঝে না। এই না বোঝা জিনিসটা ধীরে, ধীরে ওভারকাম এর দিকে যেতে পারে। বাট হঠাৎ করে একটা জেনারেশন যে জেনারেশন আসলে ৩০ বছর আগে অনেক কিছু পার করে ফেলছে, তাকে হুট করে বোঝাতে পারবেন না। তার লাইফে অনেক স্ট্রাগল আছে। বাবার লাইফে একটা স্ট্রাগল, মায়ের লাইফে একটা স্ট্রাগল। তাদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট থাকতে পারে, যেটা খুবই ন্যাচারাল। সো এই সবকিছু মিলে ৩ টা মানুষকে বা ৪ টা মানুষকে আসলে কথা বলতে হবে। কথা না বললে আসলে বোঝানো সম্ভব না বা আন্ডারস্ট্যান্ড করা সম্ভব না। আচ্ছা, আ আপনি উত্তর দেওয়ার শুরুতে একটা কথা বললেন যে, আ সবাই তো আসে না আপনার কাছে কনসালটেশন নিতে। সো এই যে সবার যে না আসার যে মাইন্ডসেটটা, এইটা কেন চেঞ্জ হচ্ছে না? মানে বাংলাদেশের সার্কামস্ট্যান্স এ মানুষ কেন এখনো পর্যন্ত যে মেন্টাল হেলথ এর ট্রিটমেন্ট দরকার, এই জিনিসটা নিয়ে মানুষ এখনো পর্যন্ত কেন কনসার্ন ই তুলছে না? ওকে। দেখেন মেন্টাল হেলথ এ আসে না বলতে কি আসে, কিন্তু তারা আসলে একটা সেশনের সলিউশন চায়। মানে মনে করেন আমার সাথে ১ ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করল। আকাশ ভাই এই সমস্যা দেন সলিউশন দেন। আমি কি করব? বা আমার পেজে যদি আপনি দেখেন কমেন্ট সেকশন বা আমার WhatsApp এ মানে ভুরি এই টেক্সট থাকে যে, "আমার প্রবলেম হচ্ছে ভাইয়া, আপনি আমাকে এখনই সলিউশন দেন, টেক্সটেই সলিউশন দিতে হবে।" সো আমাদের যে মাইন্ডসেট যে এখনই সলভ করতে হবে, ইনস্ট্যান্টলি সলভ করতে হবে, এটা মেন্টাল হেলথ এর মানে কনসেপ্ট এর সাথেই যায় না। মেন্টাল হেলথ মানে হলো আপনি রেগুলার বেসিস এ কিছু প্র্যাকটিস করছেন, তার উপর বেস করে আপনি কিছু চিন্তাধারা ডেভেলপ করছেন। মানে আমি একটা এক্সাম্পল খুব বেশি দেই। মানে
আ ভিডিওস গুলোতেও দেই বা আমার চেম্বারে ক্লায়েন্টদেরকে বলি। আপনি জিমে ওয়ার্কআউট করতে গিয়েছেন অ্যান্ড হুট করে বলছেন যে, "আমাকে এখন সিক্স প্যাক অ্যাব বানাতে হবে। আমাকে সেই মাসকুলার বডি করতে হবে। আদারওয়াইজ আমি জিম করব না।" ট্রেইনার কি আপনাকে হুট করে ম্যাজিক করে দিবে? মানে উই আর নট আ ম্যাজিশিয়ান। সো এই যে মাইন্ডসেট থেকে যখন শুনে এত টাকা সেশন ফি দিতে হবে মাত্র ১ ঘন্টার জন্য। অ্যান্ড সে কোনো সলিউশনও দিবে না। সে শুধু কাউন্সেলিং করবে, কথা শুনবে আমার। আমি কথা বলব এবং আমি টাকাও দিব। থাকবে দরকার নেই। একটা মজার স্টোরি আপনার সাথে শেয়ার করি। আমাকে র‍্যান্ডমলি একজন WhatsApp করছেন। ঠিক আছে? WhatsApp করে বলছেন যে, "আমি আপনার সাথে কথা বলতে চাই।" তো ভালো কথা। আমি বললাম যে, "এই প্রসিডিউর আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন। আমাদের এক্সিকিউটিভ আপনার সাথে যোগাযোগ করবেন।" তো পরে বলল যে, "কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।" সো আমি তার নাম মেনশন করছি না। সে বাংলাদেশে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটু সেলিব্রিটি টাইপের। তো আমি বললাম যে, "হ্যাঁ, কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।" বলল, "আমি তো এত বড় সেলিব্রিটি। আমি কারো সাথে কথা বলব। এবার আপনাকে যে আমি টেক্সট করছি, আমি কি অ্যাপয়েন্টমেন্ট নিছি?" আমি বুঝলাম যে সে আসলে ওই ইগো জায়গাতে আটকে আছে। যে কথা বলার জন্য কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? প্রফেশনাল বা থেরাপিউটিক প্রসেস গুলা হুট করে হয় না। যে আপনি চাইলেন আর হুট করে থেরাপিস্ট আপনার সামনে প্রেজেন্ট হয়ে যাবে। সো যারা আসছেন তারা যদি এট লিস্ট ২ মাস কন্টিনিউ করে তারা একটা পজিটিভ আউটকাম নিয়ে বের হতে পারেন। কিন্তু যারা ইনস্ট্যান্টলি সলিউশন চান যে আজকে ১ ঘন্টা কথা বলার জন্য টাকা দিছি আপনাকে, দেন। সলিউশন দেন। আমি কি করব বলে দেন। দ্যাটস দ্য প্রবলেম। টু বি ভেরি অনেস্ট আমরা ভাবি যে সাইকোলজিস্ট মানে চেহারা দেখেই সব বলে দিতে পারে। আপনার কি তাই মনে হয়? না, আমার মনে হয় না। মানে আমি দেখি মানে আশেপাশের মানুষজন এরকম বলে যে, "আচ্ছা ও সাইকোলজিস্ট, তার মানে তো আমাকে হিপনোটাইজ করতে পারবে। ও আমার হুম, চেহারা দেখে হচ্ছে আমার মনের কথা বলে দিতে পারবে।" আ বাট এইটা যে অনেক প্রবলেমেটিক। আচ্ছা একটা কমন কোয়েশ্চেন করি আপনাকে। যে সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট ২ টার মধ্যে ডিফারেন্স মানুষ বুঝে না। ইভেন আমিও বুঝি না। সো এখন বুঝেন? না নাকি এখনো এখনো বুঝি না। বুঝেন না? আচ্ছা, আচ্ছা। সো হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স অ্যান্ড আমার কোন সমস্যা হলে আমি কার কাছে যাব? আচ্ছা। সো ফার্স্ট এ আছি আমি যেহেতু সাইকোলজিস্ট, সাইকোলজিস্টটা কে হয় বা কিভাবে হয় সেটা বলি। আপনি গ্র্যাজুয়েশন করবেন সাইকোলজি নিয়ে। হুম, দেন পোস্ট গ্রাজ করবেন ডিইউ থেকে মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে। বিকজ অন্য ইউনিভার্সিটি করলে অনেক ঝামেলা আছে। ওইদিকে আমি যাচ্ছি না। ডিইউ থেকে আপনার এপ্লাইড ফিল্ডে নট মাস্টার্স, জেনারেল মাস্টার্স। এপ্লাইড ফিল্ডে আপনি মাস্টার্স করবেন। অ্যান্ড দেন কিছু ট্রেনিং নিবেন যেই ট্রেনিংগুলো এক্সপার্টিস ক্রিয়েট করার জন্য। লেটস সে আপনি সিবিটি প্র্যাকটিশনার হলেন, আপনি টিএ প্র্যাকটিশনার হলেন। এরকম কিছু প্র্যাকটিশনার থাকে। মানে আমরা বিভিন্ন লেন্সে মানুষকে দেখার চেষ্টা করি। সো এই ট্রেনিং এবং এই গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো আপনাকে সাইকোলজিস্ট হতে হেল্প করবে বা আপনি নিজেকে সাইকোলজিস্ট ক্লেইম করতে পারেন। কোনো একটা অর্গানাইজেশন আন্ডারে থাকলেন, কোনো একজনের সুপারভাইজারে থাকলেন। দেন আপনি এমফিল করতে পারেন, পিএইচডি করতে পারেন। পড়ালেখার কোনো শেষ নেই। মানে আপনি আরো হায়ারার্কিতে যেতে পারেন। বাট বেসিক আপনাকে মাস্টার্স করতে হবে। দেন ইউ আর এ সাইকোলজিস্ট। ওকে? এটাকে আপনারা অনেকে বলতে পারেন যে না এটা অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট উইথআউট পিএইচডি ক্লেইম করা যায় না। মানে যদি আমি খুব একাডেমিক টার্মে বলি। ওকে? বাট বোঝার জন্য আপনি মাস্টার্স করলে আপনি সাইকোলজিস্ট হয়ে প্র্যাকটিস শুরু করতে পারেন। সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য আপনাকে আগে এমবিবিএস কমপ্লিট করতে হবে। মানে আপনি তো মেডিসিন দিবেন। হুম। এইজন্য আপনাকে মেডিসিনের জন্য এমবিবিএস কমপ্লিট করলেন। দেন আপনি এমডি করলেন, এফসিপিএস করলেন বা যেকোনো ডিগ্রি নিলেন। এমডি করার পেছনে কারণটা হলো আপনি সাইকিয়াট্রি নিয়ে পড়বেন। তারপর আপনি নিজেকে ক্লেইম করতে পারেন যে ইউ আর এ সাইকিয়াট্রিস্ট। সো আমরা দুজন হচ্ছে একটা ক্রিকেট খেলার দুজন ব্যাটসম্যান। মানে কেউ কাউকে ছাড়া খেলতে পারব না আমরা। মানে রোগী হোক বা পেশেন্ট হোক বা ক্লায়েন্ট হোক। তারা আমাদের কাছে আসলে কখনো বললেন যে, "আপনি শুধু আমার কাছেই আসেন, অন্য কাছে যাবেন না।" বিষয়টা এমন না। একজন পেশেন্ট বা একজন ক্লায়েন্ট সাইকিয়াট্রিস্ট এর কাছেও যেতে পারেন, সাইকোলজিস্ট এর কাছেও যেতে পারেন। এখন যিনি প্রফেশনাল তিনি একটা ক্লায়েন্টকে অবজার্ভ করলেন, অ্যাসেস করলেন, ডায়াগনোস করলেন। যদি তার মেডিকেশন প্রয়োজন হয় তাকে মেডিসিন প্রেসক্রাইব করলেন, সাইকিয়াট্রিস্ট করলেন। আর যদি মনে হয় যে না মেডিসিনের পাশাপাশি কাউন্সেলিং প্রয়োজন আছে তাকে সাইকোলজিস্টের কাছে রেফার করলেন। সেম গোস ফর আস যে আমরা সাইকোলজিস্টরা যখন ক্লায়েন্ট দেখার পর বুঝি যে এই ক্লায়েন্টকে শুধু কাউন্সেলিং দিয়ে আমরা খুব একটা ডেভেলপমেন্টে যেতে পারব না। আমরা সাথে, সাথে রেফার করে দিই সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট তখন মেডিসিন দিলে যদি একটা মানুষ হাইপার থাকে তাকে হাইপো লেভেলতে বা অপটিমাম লেভেলে নিয়ে আসবে। আবার হাইপো থাকলে তাকে অপটিমাম লেভেলে নিয়ে আসবে মেডিসিনের থ্রুতে। স্পেশালি এটা ওসিডি ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট। উইথআউট মেডিকেশন ওসিডি আসলে ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট অনেক ক্ষেত্রেই। সো দেখেন সাইকিয়াট্রিস্ট বলুন, সাইকোলজিস্ট দুজনকে কিন্তু কোলাবোরেটলি কাজ করতে হচ্ছে। মানে এখানে কেউ সুপ্রিম না, কেউ ইনফিরিয়র না বা কেউ আসলে একাই সবকিছু করতে পারবে। সো দুজনকে মিলেই কিন্তু একটা ক্লায়েন্টকে ডিল করতে হয়। এটাই বেসিক্যালি জানার বিষয়। আ টু বি ভেরি অনেস্ট আমি এমন অনেক মানুষ দেখছি যে তারা বলে যে, "আরে সাইকিয়াট্রিস্ট তো আ ওষুধ দিতে পারে। তাহলে উনি মনে হয় সাইকোলজিস্ট এর চেয়ে বেশি সুপিরিয়র। আমি উনার কাছে যাব।" এইজন্য আমি টার্মটা ইউজ করছি। কেউ আসলে সুপিরিয়র না। এক্সাক্টলি। আ
আচ্ছা, আমার কোন সমস্যা হলে আমার কি পার্টিকুলারলি এরকম কোনো ব্যারিয়ার আছে কিনা যে আমার এই সমস্যার জন্য আমার এর কাছে যাওয়া উচিত? নাকি হচ্ছে ইন জেনারেল আমার হচ্ছে একজনের সাথে কনসাল্ট করলেই হয়? আমি মনে করি ইন জেনারেল আপনি যে কারো সাথে কনসাল্ট করতে পারেন। বাংলাদেশের কালচারে সবাই আসলে চায় যেই ব্যক্তি যে প্রফেশনাল মেডিসিন দিতে পারে হুম, তার কাছে যাওয়া উচিত। ওকে ফাইন, আপনার যদি এই ফিলোসফি থাকে আপনি সাইকিয়াট্রিস্ট এর কাছে যান, নো ইস্যুস। কিন্তু যদি এমনটা হয় যে আপনার আসলে প্রবলেমটা সিচুয়েশন বেইস, একটা এক্সাম্পল দিই। আপনি বাবা-মার কথা বললেন। হুম, এখন বাসার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। আপনি দেখছেন প্রতিদিনই ভায়োলেন্স হচ্ছে। এখানে আপনি মেডিসিন খেয়ে করবেনটা কি? মানে এখানে মেডিসিন কি আপনার কি ভায়োলেন্স বন্ধ করে দিবে? আপনার বাবাকে চেঞ্জ করে দিবে? মাকে চেঞ্জ করবে? সো এই জায়গাটা কাউন্সেলিং ইম্পোর্টেন্ট। ফ্যামিলি কাউন্সেলিংটা এখানে ইম্পোর্টেন্ট। আবার মনে করেন আপনার থাইরয়েডের প্রবলেম। এখানে কাউন্সেলিং কি কাজ করবে? মানে থাইরয়েডের সাথে কাউন্সেলিং কোনো সম্পর্ক নাই। না। সো আপনি অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন আপনি যদি মনে করেন, ভাই ওষুধ খাবো আমি, তো যান সাইকিয়াট্রিস্ট এর কাছে যান। সেখানে যান, সাইকিয়াট্রিস্ট বুঝবে যে এটা আসলে আপনার মেডিসিনে ওয়ার্ক করবে না। তিনি আপনাকে বাই ডিফল্ট সাইকোলজিস্ট এর কাছে পাঠিয়ে দেবেন। সো আমার মনে হয় যে আপনি যদি সচেতন নাগরিক হন, আপনার যাওয়া উচিত। প্রবলেমটাকে পুষে রাখা উচিত না। মানে ক্যান্সার হলে আমরা কি পুষে রাখি? মানে ট্রিটমেন্ট শুরু করে দেই। সো মানসিক বিষয়ে যদি কোনো ইস্যুস থাকে, উই মাস্ট গো। একটা ছোট্ট কথা মনে পড়ল আমার আপনার কথা বলতে, বলতে। সেটা হলো যে আমরা কখনো শুনিনি যে শারীরিক কোনো অসুস্থতার জন্য কেউ সুইসাইড করেছে। হুম, শুনিনি। কখনো শুনিনি। আমি কোনো কেস পাইনি বা হিস্ট্রিও পড়িনি। কিন্তু মানসিক সমস্যা, একাকিত্ব, ফ্রাস্ট্রেশন আর অনেক কারণে কিন্তু করে। হুম, সো এটা করে। খুব ইম্পোর্টেন্ট। এটা আমরা আসলে দেখি না। মানে ফিজিক্যাল হেলথ এ কোনো ইস্যুস হলে আমরা দেখতে পাই। আমার হাত কেটে গেছে, পা ভেঙে গেছে। সাথে, সাথে আমরা ট্রিটমেন্ট এ যাই। মানসিকভাবে যখন কষ্ট পাই, ভেতরে ইন্টারনাল আমার যে একটা সত্তা আছে, ওটাকে আমরা আসলে নোটিসই করি না, দেখি না অ্যান্ড ফিলও করি না। বাট বুঝি আমার ভিতরে খারাপ লাগছে। কিন্তু কি করব আমি জানি না। অ্যান্ড এইজন্য আপনার পডকাস্টে আসা যে এই কথাগুলো হয়তো পাবলিকলি বলা যেতে পারে। আমি শেয়ার করি, মানে চেষ্টা করি, মানে ভিডিও থ্রুতে হোক, লেখালেখির থ্রুতে হোক মানুষকে একটু অ্যাওয়ার করা। বিকজ এই অ্যাওয়ারনেসটাই তাকে হেল্প করতে পারে অনেক ক্ষেত্রে। সবাইকে কাউন্সেলিং নিতে বলা হয় না। বাট এট লিস্ট অ্যাওয়ারফুল থাকা যে আমি এই প্রবলেমের মধ্যে যাচ্ছি। আচ্ছা, আ আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ল। ওর ওর একটা খুব সমস্যা হচ্ছে, সে কখনো তার লাইফে কোনো কিছু নিয়ে কনফিডেন্ট ফিল করে না। প্রচুর ইনফিরিয়রিটি কমপ্লেক্স এ ভুগে। মানে যে কাজই করতে চায় না কেন, সে সেই কাজটা হয়তোবা পারে, বাট তারপরেও হি ডোন্ট ফিল কনফিডেন্ট। সো এখান থেকে ওভারকাম করার উপায় কি? এগেইন আপনি ওভারকাম করতে যাচ্ছেন। আগে জার্নিটা শেষ করেন। আচ্ছা, ওকে, ওভারকাম যদি করতে চান, সেটা হচ্ছে তার পাস্ট হিস্টোরি মানে সাইকোলজিস্টকে জানতে হয়। তার সাথে তার ফ্যামিলি বন্ডিং কেমন ছিল, তার অ্যাটাচমেন্ট স্টাইল কেমন, তার আসলে পৃথিবীকে দেখার লেন্সটা কেমন। সে কাজটা পারছে বাট নিজেকে আসলে মনে করছে না গুড এনাফ এই কাজের জন্য। তাহলে তার ভেতরে কোরটা আমাদের জানতে হয়। তার একটা ইন্টারনাল কোর থাকে। ওই কোরের মধ্যে আমরা যখন কনভারসেশন এর থ্রুতে কিছু জায়গায় নিয়ে আসতে পারি বা তার থটস এর মধ্যে যেটা হয়, আপনি যে চিন্তা করছেন, ওই চিন্তার কারণে আপনার মধ্যে একটা ফিলিংস জেনারেট করছে। আমি চিন্তা করছি যে আমি পারব না। ওইটার উপর বেস করে কিন্তু আমি বিভিন্ন বিভিন্ন জিনিস ফিল করছি। অ্যান্ড এই ফিলিংস থেকে আমার বিহেভিয়ার গুলো মডিফাই হচ্ছে। তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমি কথা বলতে গেলে নার্ভাস ফিল করছি। যেমন একটা এক্সাম্পল দেই। এই যে আপনি ক্যামেরার সামনে বসে কথা বলছেন, মাইক্রোফোনে হুম, কথা বলছেন। লেটস সে আপনার হচ্ছে ক্যামেরার প্রতি ফোবিয়া আছে, হুম। মাইক্রোফোন ফোবিয়া আছে। আপনি খুব রিজিড হয়ে যাবেন। আচ্ছা আকাশ ভাই, আমি কথা বলতে চাচ্ছি, বলবো। এই যে জিনিসটা হচ্ছে জাস্ট বিকজ আপনি চিন্তা করছেন। সো সবকিছু আপনার চিন্তার উপর ডিপেন্ড করে। আপনি যা চিন্তা করবেন তার উপর বেস করে আপনার ফিলিংস হবে, আপনার বিহেভিয়ার চেঞ্জ হওয়া শুরু করবে। সো থটস ভেরি ইম্পোর্টেন্ট। সো আপনার যে ফ্রেন্ডের কথা বললেন তাকে বললেন যে তার থটস নিয়ে কাজ করতে। আচ্ছা, অলরাইট। আ সোশ্যাল মিডিয়াতে এখন খুব একটা ট্রেন্ড দেখা যায় যে অনেকেই বলে যে লাইফে লাইফ পার্টনার খুব বেশি একটা ইম্পোর্টেন্ট কিছু না। ইভেন হচ্ছে আমি কয়েকদিন আগে কুশল স্যারের একটা দেখছিলাম, পোস্ট দেখছিলাম যে তিনি আসলে বলছিলেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কয়েকদিনের মধ্যে ভাইরাল হওয়ার লক্ষ্য থাকে, তাহলে আপনি জাস্ট হচ্ছে ৫-৬ টা ভিডিও বানান এরকম যে আপনার লাইফে আগাতে হলে লাইফ পার্টনারের কোনো দরকার নাই। অ্যান্ড আমি একটা পডকাস্টও শুনছিলাম, ইন্ডিয়ার একটা পডকাস্ট জাকির খানের। অ্যান্ড উনিও বলছিলেন যে, "লাইফ ইস আ জার্নি।" এখানে অ্যাকচুয়ালি লাইফ পার্টনারের কোনো ইমপ্যাক্টই নাই। সো হোয়াটস ইউর পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দ্যাট? আমি পার্শিয়ালি ডিসএগ্রি করি। লাইফ পার্টনার দরকার আছে। এখন এখনই দরকার আছে আমি এটা বলছি না। হুম, ইটস বেসিক্যালি আপনি মনে করেন যে একটা ফ্লাইটে করে যাচ্ছেন। আপনার ডেস্টিনেশন ইউএসএ যাওয়া। এখন ইউএসএ যাওয়ার পথে আপনার পার্টনার, ওই ফ্লাইটের পার্টনার কে হবে এটা কিন্তু আপনি আসলে জানেন না।
যদি আপনার গ্রুপ করে না যান, আপনি ইন্ডিভিজুয়ালি ট্যুরে যাচ্ছেন। সো এই জার্নির পথে আপনার জীবনসঙ্গী বলেন বা পার্টনার থাকলে হয় কি জিনিসটা অনেক ক্ষেত্রে আপনার জন্য মনে হবে যে না, আই এম নট অ্যালোন। আমার সাথে কেউ একজন আছে। মানে আমার কথা বলা একটা মানুষ আছে। সবসময় তো সাইকোলজিস্ট আপনি পাবেন না। এভেইলেবল হচ্ছে না। সো পার্টনার যদি আপনার জন্য মানে লেটস সে সুইটেবল হয়, আপনি তার জন্য সুইটেবল হন, তাহলে এটা লাইফের জন্য ইজি হয়। বাট ইট ডাজন্ট মিন যে আপনার সবাইকে পার্টনার মানে এখনই লাগবে। কেউ এটা 20s এ, 30s এ, 40s এ বা 50s এও পেতে পারে। সবার জন্য তো এক টাইমলাইন হবে না। কিন্তু একেবারে আমার সাকসেসফুল হওয়ার জন্য পার্টনার বাদ কোনো পার্সোনাল লাইফ নেই, এইটা আবার একটু ডিফারেন্ট ওপিনিয়নে চলে যাচ্ছে। মানে বিভিন্ন ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট এ চলে যাচ্ছি আমরা। সো একেকটা মানুষের ফিলোসফি তো ডিফারেন্ট। সবাই তো একভাবে জীবনকে দেখবে না। যার মনে হবে যে আমার লাইফে পার্টনার প্রয়োজন নেই, ওকে ফাইন। আপনি যদি এভাবে হ্যাপি থাকতে পারেন, ইটস ইওর লাইফ, থাকেন। কেউ আপনাকে বদার করছে না। কেউ যদি মনে করে যে না, আমার পার্টনার প্রয়োজন, ওকে দেন আপনি আগে নিজেকে ইমপ্রুভ করেন। আপনি আপনার পার্টনারের জন্য কি করতে পারবেন? তাকে তো আপনার কিছু দিতে হবে। মানে ইটস লাইক রেসপনসিবিলিটিস। শুধু আশা করলে তো হবে না। কিছু না কিছু তো তাকে প্রোভাইড করতে হবে। তাকে সময় দিবেন, তাকে কেয়ার করবেন। লাভ তো অনেক ডিটেইলস এর বিষয়। ওইদিকে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। সো পার্টনার দরকার আছে। বাট একদমই দরকার নেই কখনো আমি কথা বলছি না। আচ্ছা, আমরা সবাই লাইফে হ্যাপি হতে চাই। হুম, হুম। সো হোয়াটস ইউর পার্সপেক্টিভ অ্যাবাউট হ্যাপিনেস? মানে কিভাবে লাইফে হ্যাপি হওয়া যায়? আমি শুনছি যে সাইকোলজিস্টরা আসলে মানুষকে হ্যাপি হওয়ার টিপস অ্যান্ড ট্রিক শেখায়। সো হাউ ক্যান উই বি হ্যাপি ইন লাইফ? আচ্ছা, আমি একটা রিসার্চের আলোকে বলি। আ হার্ভার্ডে একটা রিসার্চ হয়েছিল। এটা হচ্ছে লংগিটিউডিনাল রিসার্চ। তো এই রিসার্চ, যদি লংগিটিউডিনাল রিসার্চ সম্পর্কে একটু ছোট্ট করে বলি, ৭০ থেকে ৮০ বছর ধরে গবেষণা যে করা হয়, এই রিসার্চগুলোকে বলা হয় লংগিটিউডিনাল রিসার্চ। মানে অনেকটা লম্বা সময় ধরে হবে। ১০০ বছরও হতে পারে। তো ওই স্টাডিজে দেখা গিয়েছে একটা পারসন ইন্ডিভিজুয়াল, তাকে ১০ বছর বয়সে জিজ্ঞাসা করা হয়েছে, "কি তোমাকে হ্যাপি দেয়?" ও বলল, "খেলনা, টয়েস, গেমস এগুলো হ্যাপি দেয়।" 20s এ জিজ্ঞেস করলো, "ফান, থ্রিল, চিল করে এগুলো হ্যাপি দেয়।" 30s এ ক্যারিয়ারে সাকসেস, 40s এ জিজ্ঞেস করে, এরকম বিভিন্ন স্টেজে জিজ্ঞেস করা হয়েছে। একদম লাইফে এন্ড পয়েন্টে এসে মানে 70 ইয়ার্স, 60 ইয়ার্স একটা পারসনকে জিজ্ঞেস করা হচ্ছে যে, "আপনার যে 60 ইয়ার্স বা 70 ইয়ার্সে কি আপনাকে সবচাইতে বেশি হ্যাপিনেস দিয়েছে? মানে কোথা থেকে আপনি সবচেয়ে বেশি হ্যাপিনেস পেয়েছেন?" অ্যান্ড মেক্সিমাম মানুষের রেজাল্ট বা রেসপন্স এমন ছিল, "আমার সম্পর্ক। আমার সাথে যেই মানুষগুলোর সম্পর্ক যতটা জেনুইন ছিল, আমি নিজেকে ততটা বেশি হ্যাপি ফিল করেছি।" জেনুইন রিলেশনশিপ আপনাকে হ্যাপিনেস দিবে। এটা রিসার্চের কথা। রিসার্চে এটা প্রুভড যে আপনার সম্পর্ক যখন জেনুইন হবে, সেটা ফ্রেন্ডশিপ হোক, খুব জেনুইন ফ্রেন্ড, সেটা বাবা-মার সাথে হোক, জেনুইন প্যারেন্টাল রিলেশনশিপ, আপনি হ্যাপি। আপনি দিন শেষে হ্যাপি ফিল করবেন। আপনার কত টাকা ইনকাম করছেন, কতটুকু ফেমাস হয়েছেন, এইগুলো না খুবই টেম্পোরারি। মানে এটা জাস্ট এই লাইটের মতো। লাইটটা অফ অন, আর কিছুই না। বাট আমি এটার পেছনে অনেক বেশি ছুটি। আর আমার পার্সপেক্টিভ বা আমার লেন্সে হচ্ছে আপনার এতটুকু ইনকাম করার প্রয়োজন আছে, যতটুকু ইনকাম করলে আপনি আপনার শখ পূরণ করতে পারবেন। মনে করেন আমার ঘুরতে ভালো লাগে, আমি ঘুরতে যেতে পারবো। আবার এতটুকু মানে প্রাইভেসির দরকার আছে যাতে আমার পার্সোনাল লাইফে কেউ ইন করতে না পারে। আমি এটা বাউন্ডারি দিয়ে রাখবো। বিকজ প্রাইভেসির মধ্যে একটা হ্যাপিনেস আছে বলে আমি মনে করি। হুম, অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনার লাইফে এমন একটা মানুষ থাকুক যার সাথে আপনি কথা বলতে পারেন। মানে ফ্রাস্ট্রেশন এর গল্প করতে পারেন, পডকাস্টে গল্প করতে পারেন, সব গল্প করতে পারেন। এমন একটা মানুষের প্রয়োজন আছে। ইট কুড বি এনিওয়ান। এটা ফ্রেন্ড হতে পারে, এটা ওয়াইফ হতে পারে, এটা হাসব্যান্ড হতে পারে, এটা বাবা-মাও হতে পারে বা এটা একটা বিড়াল হতে পারে। আমিও বিড়ালের সাথে অনেক গল্প করি। মানে সারাদিনের গল্প ওর সাথে করতে পারি। সো হ্যাপিনেস এই ৩ টে জায়গায় আছে। আমি মনে করি পার্সোনালি এটা আমার লেন্সে। আচ্ছা, বিড়াল নিয়ে যেহেতু কথা বললেন, আ পেট পাললে কি মেন্টাল হেলথ এর উপর কোনো ইমপ্যাক্ট পড়ে? অনেক। দেখেন, আপনি যখন একটা আ বিড়ালকে বা একটা কুকুরকে নার্চার করছেন, আপনি তাকে এফোর্ট দিচ্ছেন এবং যেটা আপনার মধ্যে ভালো লাগা ক্রিয়েট হচ্ছে। একটা অ্যাটাচমেন্ট গ্রো করে। তাকে ডাকলে ও দৌড়ে চলে আসতেছে। এটা একটা ভালো ফিল দেয়। মানে হুম, পেট থেরাপি দেশের বাইরে আছে। আমাদের দেশে নেই। আমি এই বিষয়ে এক্সপার্ট না যে পেট থেরাপি কিভাবে কাজ করা যায়। বাট আপনি যদি একটা পেট রাখতে পারেন, সেটা কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, হোয়াটএভার, এটা আপনার মধ্যে একটা ভালো লাগা ফিল দিবে। এবং আমি মাঝে মাঝে কিছু ক্লায়েন্টদের আসলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ভালো আছে। আমি বলি, "একটা বিড়াল পালেন, একটা খরগোশ পালেন বা কুকুর পালেন, এনিথিং এলস। এটা আপনাকে ভালো ফিল দিবে। আপনি ৩ মাস পরে এসে আমাকে বলেন।" অ্যান্ড অনেকেই বলেছে, "আসলেই ভাইয়া খুব ভাল লাগে।" অনেক ক্লায়েন্ট তাদের মানে বিড়ালের গল্প আমাকে বলে যে, "ভাই আমার বিড়ালের নাম এই, সেই, ও এটা করে, সেটা করে।" আর আমার তখন শুনতে ভালো লাগে। মানে জিনিসটা হচ্ছে যে
ইন্টারেকশন আপনাকে একটা ভালো ফিল দিবে। আচ্ছা। আম আমরা হচ্ছে লাইফে অনেক সময় অনেক কিছুতেই রেগে যাই। আ মানে হচ্ছে খুব সিলি বিষয়ও হয় যে অনেক সময় যে আমরা খুব রেগে যাই। অ্যান্ড আমরা হচ্ছে অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারি না। হুম, হুম। সো হাউ ক্যান উই ডিল উইথ দিস ইমোশন? ওকে। আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে। ডিল করতে চাচ্ছেন। আচ্ছা, ওভারকাম করতে চাচ্ছি না। এটা একটা ইমপ্রুভমেন্ট। মানে সাইকোলজিতে কবে বললে একটা ইমপ্রুভমেন্ট আসে। নিজেকে নিজে আমি প্রাইড দিচ্ছি। এনিওয়েজ, অ্যাঙ্গারটাকে আপনি আসলে বোঝার চেষ্টা করেন যে আপনার হাতে ২ টা বেলুন দেওয়া হলো। ঠিক আছে? হুম, এখন একটা বেলুনকে আপনি ফোলালেন, ভালো করে গিঁটটি দিলেন, আটকে দিলেন ২-৩ টা প্যাচ যাতে খুলে না যায়। আরেকটা বেলুন আপনি হাতে রেখেছেন। জাস্ট এইভাবে ধরে রেখেছেন। কোন বেলুন থেকে বাতাস বের করাটা ইজি হবে? হাতে যেটা ধরে রেখেছি। ছেড়ে দিলে বাতাস বের হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা খুব গিট্টি বেঁধে রাখছেন ওটা খুলতে খুব কষ্ট হবে। জি। সো অ্যাঙ্গার জিনিসটাকে আপনি যদি বুঝতে চান, আপনি যত বেশি পেঁচাবেন আরো বেশি মানে পেঁচে যাবে, পেঁচিয়ে যাবে খুব বেশি। সো যে মানুষ এখন একটা কথা আছে। কিছু মানুষ থাকে যাদের হচ্ছে borderline personality disorder আছে। তাদের কেস ডিফারেন্ট। বা স্বাভাবিকভাবে চিন্তা করেন তো আপনি কি সবার সাথে রাগ করেন? মানে আমি যদি আজকে লেট করে আসি, আপনি কি আমাকে বলবেন, "আকাশ ভাই কেন লেট করে আসছেন?" না। আপনি কিন্তু খুব প্রফেশনাল থাকবেন। "ওকে ভাই, আই আন্ডারস্ট্যান্ড ইউ, ইউ মিস দ্য ট্রেন, ইউ মিস দ্য এই সেই হ্যান-ত্যান" অনেক কথা বলবেন। বাট এই লেটটা যদি আপনার মা করতেন, বাবা করতেন বা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড করতেন, কি করতেন? তাকে অ্যাকনলেজ করতেন না। সো অ্যাঙ্গারটা বেসিক্যালি খুবই সাবজেক্টিভ। অ্যাঙ্গারটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশন ভ্যারি করে। আপনি কারোর প্রতি রাগ হতে পারে। রাগটা খুবই বেসিক ইমোশন। বাট রাগটা হওয়ার আগে, কিছু এক্সপ্রেস করার আগে একটু তাকে বোঝাটা ইম্পোর্টেন্ট। তার ব্যাকগ্রাউন্ডটা বোঝা ইম্পোর্টেন্ট। সো অ্যাঙ্গার ম্যানেজ করা থেকে অ্যাঙ্গারের ফিলোসফি বোঝাটা ইম্পোর্টেন্ট। যে আমি আসলে কি কারণে রেগে যাচ্ছি? আমার ট্রিগারিং পয়েন্টটা কি? আর যাদের বাইপোলার বলেন, বর্ডারলাইন আছে, তাদের ক্ষেত্রে বলি যে এখানে আসলে মেডিকেশন অনেক ক্ষেত্রে প্রয়োজন, অনেক ক্ষেত্রে কাউন্সেলিং প্রয়োজন, যেটা আপনাকে হেল্প করবে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করার জন্য বা ম্যানেজ করার জন্য। আচ্ছা, অ্যাঙ্গার নিয়ে যেহেতু কথা বলতেছি, একটা আমরা একটা হাইপোথেটিক্যাল ওয়ার্লড এর কথা চিন্তা করি। যেখানে হচ্ছে আমরা মানুষের থেকে অ্যাঙ্গার ইমোশনটা কাট অফ করে দিলাম। যেহেতু হচ্ছে অনেক সময় মানুষ এই কথাটা বলে যে অ্যাঙ্গার খুবই একটা বাজে জিনিস। আ অ্যাঙ্গার এর কারণে হচ্ছে অনেক জায়গায় আমার প্রবলেম ফেস করতে হচ্ছে। সো আমি এমন একটা হাইপোথেটিক্যাল ওয়ার্লড এর কথা চিন্তা করি যেখানে আমি আসলে মানুষের থেকে অ্যাঙ্গার ইমোশনটাকে কাট অফ করে দিচ্ছি। সো হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? আপনি পাপেট হয়ে থাকবেন। আপনার নিজস্ব কোনো চিন্তা নাই। অ্যাঙ্গার থাকলে বা ইমোশন থাকলে আপনি চিন্তা করেন, কিছু করতে চাইবেন। হুম, বাট আপনি মনে করেন এই ফোনটাকে রেখে দেন। ও কিছু বলবে আপনাকে? না। কিছু করবে না। আপনি যদি আপনার এই মাইক্রোফোন এগুলো সব রেখে দেন, এর কোনো ইমোশন নেই, কিচ্ছু নেই। আপনি জাস্ট একটা অবজেক্ট হয়ে যাবেন। অ্যান্ড আপনি চিন্তা করেন তো আপনি অবজেক্ট হয়ে লাইফে কেন আসছেন? মানে পৃথিবীতে আপনি একবারই আসবেন। সেকেন্ড টাইম কোনো অপশন নাই। এক্সপেরিয়েন্স করার দরকার আছে। রাগটাও এক্সপেরিয়েন্স করেন, কষ্টগুলোকেও এক্সপেরিয়েন্স করেন যে আমার কষ্ট লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে। প্রত্যেকটা জিনিস আসলে এক্সপেরিয়েন্স। আমরা কষ্ট পেতে চাই না। মানে আমরা অলওয়েজ একটা লাইটের মধ্যে থাকতে চাই। ডার্কনেস দেখতে চাই না। বাট ডার্কনেস না থাকলে লাইট বা এই যে ব্রাইটনেস এটা কোনো ভ্যালু থাকে না। দুটোই লাইফে প্রয়োজন আছে। সো আপনি পাপেট শোতে পাপেট হতে চান, তাহলে সব ডিলিট করে ফেলেন। অ্যাঙ্গার দরকার নাই, কোনো ইমোশন দরকার নেই। জাস্ট এটা রোবট। লাইক ইউ আর এ এআই। অলরাইট। আ আমি আসলে ২-৩ দিন আগে হুম, খালিদ ফারহান ভাইয়ের একটা পডকাস্ট শুনছিলাম। অ্যান্ড খালিদ ফারহান ভাই তার লাইফ নিয়ে পার্সপেক্টিভ বলছিলেন। ভাইয়ের আইডিয়াটা এরকম ছিল যে লাইফ ইজ মিনিংলেস থিং। মানে লাইফের আসলে কোনো টেকনিক্যালি মিনিং নাই। কারণ হচ্ছে আমি আজকে যে কাজটা করছি, যে কাজটার পেছনে এত এফোর্ট দিচ্ছি, সর্বোচ্চ গেলে ২০ বছর কিংবা ৩০ বছর পর্যন্ত আমাকে কেউ মনে রাখবে। তারপরে আমাকে কেউ আর মনে রাখবে না এই কাজের এফোর্টটার জন্য। হুম। সো হোয়াটস ইউর পার্সপেক্টিভ অ্যাবাউট লাইফ? লাইফের কি আদতেও কোনো মিনিং আছে কিনা? এরকম একটা শর্টস মানে আমিও দেখেছি কোনো একদিন। জি। আমার মনে পড়ছে। ওকে, খালিদ ফারহান ভাইয়ার সাথে পার্সোনালি এরকম কথা হয়নি। বাট আপনি যেহেতু টেনে আনলেন কথাটা আমি বলি। তাকে ২০১২ সালের কথা জিজ্ঞেস করেন তো তার কাছে লাইফে মিনিং কি ছিল? ডিফারেন্ট। ২০৩০ এ জিজ্ঞেস করবেন ডিফারেন্ট। ৪০ এ যাবেন আরও ডিফারেন্ট। থিং ইজ দ্যাট লাইফে আসলে কোনো মানে নেই। আপনি যখন যে লেন্স বসাবেন ওই লেন্সের আলোকে আপনি লাইফে মিনিং খুঁজে বের করবেন। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, লাইফে মানে আপনাকে মনে রাখতে হবে কি কারণে? মানে আমাকে কেন মানুষ মনে রাখবে? এটা কি খুবই ইম্পোর্টেন্ট? মানে আমি আমার জন্য কি ইম্পোর্টেন্ট না? মানে আমাকে ধরেন ১,০০,০০০ মানুষ মনে রাখলো। কি হবে? আমার মৃত্যুর পরে তো এটা কোনো ভ্যালুই থাকবে না। আমিই তো নাই।
সো মনে রাখাটা ইম্পোর্টেন্ট কি কারণে? এটা একটা থেরাপিউটিক কোয়েশ্চেন। মানে যদি এই ভিডিও ভাইয়া দেখেন, সো আমাকে কেন মনে রাখতে হবে সবাইকে? সবাই আমাকে কি কারণে মনে রাখতে হবে? মনে রাখলে আমার কি বেনিফিটস হবে? আমার লাভটা কি? সো লাইফের আমিও মনে করি আসলে কোনো মিনিং নাই। আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনি জানতেন না আপনি কোথায় আসছেন, কেন আসছেন, কি স্ট্রাগল করতে যাচ্ছেন। আপনি প্রত্যেকটা এইজে একেকটা নতুন, নতুন লেন্স চোখের সামনে নিয়েছেন। ওই লেন্স দিয়ে আপনি দুনিয়া দেখেন, ওই লেন্সে আপনি ফিলসফি ক্রিয়েট করেন, ওই লেন্স আপনার কাছে লাইফের মিনিং চেঞ্জ হতে থাকে। অ্যান্ড ঠিক ৩০ বছর পর যেয়ে দেখবেন লাইফে আরেকটা মিনিং চলে আসছে। আপনার বয়সে এখন লাইফের যা মিনিং, আমার বয়সে কিন্তু লাইফের মিনিং ডিফারেন্ট। আমি যখন 60 এ চলে যাবো আমার লাইফের মিনিং আরেকটা হয়ে যেতে পারে, ডিফারেন্ট হতে পারে। অ্যান্ড লাইফে এটাই হচ্ছে ভ্যারিয়েশন অ্যান্ড এটাই হচ্ছে লাইফের আ বৈচিত্র্য। মানে লাইফে আসলে এনজয়টা এখানে করা যায়। আপনি একেক সময় একেক রকম হচ্ছেন। আচ্ছা, অলরাইট। আচ্ছা, আ আমরা যদি একটু রিলিজিয়াস পার্সপেক্টিভ এর কথা চিন্তা করি, পৃথিবীর মোটামুটি হচ্ছে সব রিলিজিয়নই হচ্ছে বলা মেডিটেশন এর কথা খুব ব্যাপকভাবে উল্লেখ আছে। আমরা যদি হচ্ছে ইসলাম ধর্মের কথা, হিন্দু ধর্ম বা যেকোনো ধর্মের কথাই চিন্তা করি, ধ্যান বা হচ্ছে মেডিটেশন এর প্রতি বেশ পরিমাণ আ হাইলাইট করা হয়েছে। জি। সো মেডিটেশন আ কারেন্ট সার্কামস্ট্যান্স এ মেডিটেশন কি আদতেও কাজ করে কিনা বা হুম। কতটা ইফেক্টিভ? আচ্ছা, আপনার কি মনে আছে ১ম একটা কোয়েশ্চেন করেছিলেন লোনলিনেস, একাকিত্ব? ইয়েস। অ্যান্ড I said that এটা হচ্ছে ব্লেসিং। সে যদি লোনলি থাকতে পারে। মানে হলো আপনি যখন একা থাকতে পারবেন, আপনি নিজের সাথে নিজে কানেক্ট হতে পারবেন। আপনি আপনার ক্রিয়েটরের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনি যখন খুব বেশি ক্রাউডে থাকবেন, আপনি কিন্তু কানেক্টেড হতে পারবেন না। সো মেডিটেশন বলেন বা আপনি ধ্যান করা বলেন, যাই বলেন না কেন, সবকিছু কিন্তু আপনাকে একটা স্পিরিচুয়াল ওয়ার্লড এ নিয়ে যেতে পারে। যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন। যেমন আমরা ইউজুয়ালি সাইকোলজিস্টরা সবসময় বলি, আপনি ডিপ ব্রিথিং করেন। সো ডিপ ব্রিথিং করার সময় অনেকে যেটা করে, জোরে টান দেয়, এই মানে শোলটা উঁচু করে ফেলে, মানে ভেঙে চুরে ফেলছে বিকজ তার প্রচন্ড এনক্সাইটি। বাট আপনি মেডিটেশন করছেন মানে আপনি চোখ বন্ধ করে আছেন। আপনি একটা আলাদা ওয়ার্লড এ চলে যাচ্ছেন। যে ওয়ার্লডটা পৃথিবীতে এক্সিস্ট করে না। কল্পনা যদি করতে পারেন। আপনি শ্বাস নিচ্ছেন, ব্রিথ ইন করছেন, ইনহেল করছেন। আপনি এনার্জি নিচ্ছেন নিচের থেকে। অক্সিজেন নিচ্ছেন। এটাকে আপনি ফিল করতে পারছেন কিনা? অ্যান্ড ব্রিথ আউট করছেন। আপনার যত রকমের পেইন আছে সবগুলোকে আপনি বের করে দিচ্ছেন। অ্যান্ড ওই সময় আপনি যদি হিন্দু ধর্মের বিলিভার হন, আপনি বুদ্ধিজমের বিলিভার হন, আপনি মুসলিম হন, আপনার স্রষ্টাকে তো আপনি চিনেন এট লিস্ট, নামে চিনেন। তার সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন। যেটা ক্রাউডের মধ্যে করা পসিবল না। আমি মনে করি মানুষের লাইফে ৪ টা ডোমেইন আছে বা পিলার আছে। নাম্বার 1 হচ্ছে তার ফিজিক্যাল হেলথ। আমি যদি ফিজিক্যালি সাউন্ড না থাকি আমার পক্ষে এখানে আসা সম্ভব না। আমি যদি মেন্টালি মানে কাম না থাকি, কুল না থাকি আমার পক্ষে শান্ত হয়ে কথা বলা সম্ভব না। অ্যান্ড আমার যদি ফ্যামিলির ডিজাস্টার থাকে আমার পক্ষে সম্ভব না এখানে কাম থাকা। এই ৩ টা জিনিস আমার কোনো কন্ট্রোলে নাই। আমি হ্যান্ডিক্যাপ্টেড হতে পারে, আমার মেন্টাল বিভিন্ন ইলনেস থাকতে পারে, আমার ফ্যামিলির উপর আমার কোনো কন্ট্রোল নেই। বাট এই একটা জায়গা আছে স্পিরিচুয়াল ওয়ার্লড। আমি যদি স্পিরিচুয়ালি সাউন্ড থাকতে পারি, সামহাউ আমি আমার সোর্সটার সাথে কানেক্টেড থাকতে পারি। আমার জন্য ইজি হবে ওই যে লোনলিনেসকে আমরা বলছি না প্রবলেম, আমার মনে হবে আমি খুব কাম আছি, আমি আমার সোর্সের সাথে কানেক্টেড আছি। কেউ পূজা করে করতে পারে, কেউ নামাজ পড়ে করতে পারে, কেউ জাস্ট পাহাড়ে উঠে বসে থাকতে পারে এবং ইসলাম ধর্মে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন সব নবী রাসূল লাইফে একটা নির্দিষ্ট সময় একাকিত্বে ছিলেন। তুর পর্বতের গুহায় ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে আ পাহাড়টার নাম ভুলে গেছি আমি। এনিওয়েজ জাবালে নূরে ছিলেন। জাবালে নূর যে হেরা পর্বতের গুহা বলা হয়। সো সবাই কিন্তু একটা সময় একাকিত্বে ছিলেন। জাস্ট সোর্সটার সাথে কানেক্টেড হওয়ার জন্য। একাকিত্ব ব্লেসিং, একাকিত্ব কোনো প্রবলেম না। অলরাইট। আচ্ছা, আ এত বছর ধরে সাইকোলজির সাথে আছেন। এখন এই পয়েন্টে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাকে আবার ক্যারিয়ার চুজ করতে বলা হলো, আবারও কি সাইকোলজি বেছে নিবেন? প্রথমত এত বছর হয়নি মাত্র ৫ থেকে ৭ বছর। আচ্ছা, খুব বেশি না। ওয়ান্ডারফুল। অ্যান্ড আমি মনে করি যে আমি রাইট ট্র্যাকেই আছি। আমি ভুল ট্র্যাকে যাইনি। আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি ডক্টর হতে চাই না, আমি লয়ার হতে চাই না। ওই প্রফেশনগুলো রেসপেক্টেড। বাট আমি এই প্রফেশনে প্রচন্ড এনজয় করি। প্রচন্ড ভালো লাগা কাজ করে। অ্যান্ড বেস্ট পার্ট ইস যখন একটা ক্লায়েন্ট চেম্বার থেকে বের হওয়ার সময় একটা হাসি দিয়ে বলে, "ভাইয়া থ্যাংক ইউ। মানে আজকের দিনটা খুব ভালো যাচ্ছে।" আপনার সাথে কথা বলার পরে। এইটা ভাইয়া সেশন ফি দিয়েও ফিল আপ করা যায় না। আপনি সেশন ফি না দিলেও যা, দিলেও তা। বাট থিং ইস দ্যাট এই যে আপনার মুখে একটা হাসি দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে আপনার যত ফ্রাস্ট্রেশন মানে আমি বলি এটা বমি করে গেছে। আমার সামনে ভমিটিং করে চলে যায়। তার যত ফ্রাস্ট্রেশন অ্যান্ড দেন সে হাসি মুখে বের হয়ে যায়। এইটার দাম আসলে
সম্ভব না। And আমি এটাতে হ্যাপি। আই এম ওকে উইথ দ্যাট। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকের এপিসোডে আসার জন্য। ওয়েলকাম। অ্যান্ড আমার একটা ফিডব্যাক দরকার যে সিউর। কোথায়, কোথায় আমি ইমপ্রুভমেন্ট করা দরকার আমার এই পডকাস্টের জন্য। হতে পারে সেটা আমার হোস্টিং অর এনিথিং কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভমেন্ট করা দরকার? আচ্ছা। আম আমি মনে করি ইউ আর ডুইং ভেরি গুড জব। থ্যাংক ইউ। অ্যান্ড যেই এই যে আপনি এটা করছেন এটা আসলে খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো জায়গা। আমি অ্যাপ্রিশিয়েট করি পার্সোনালি। যদি ইমপ্রুভমেন্টের জায়গায় বলেন, আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজে একটু ইমপ্রুভমেন্ট করতে পারেন। নাম্বার 2 হচ্ছে যার সাথে কথা বলবেন তার সাথে আই কনট্যাক্ট করা। আই কনট্যাক্ট ইম্পোর্টেন্ট। অ্যান্ড ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে কোয়েশ্চেনগুলো গুছিয়ে, গুছিয়ে বলছেন। বাট আরেকটু যদি আপনি মনে করেন যে ইন্টারেক্টিভ করার জন্য, তাহলে আমার সাথে হোক, যার সাথে হোক, তার সাথে আরেকটু আগে ইন্ডিভিজুয়ালি দেখা করা। তাহলে আপনি ওই ডিসকানেক্টেড ফিল করবেন না। মানে আজকে আপনার সাথে ফার্স্ট দেখা হয়েছে। এর আগে যতবার কথা হয়েছে সব WhatsApp এ। সো আপনি আমার কাছে একটা ভার্চুয়াল পারসন, আমিও আপনার কাছে ভার্চুয়াল পারসন। সো এইজন্য আমি চেষ্টা করি পডকাস্ট হোক বা কোনো ইন্টারভিউ আগে পৌঁছানো। এট লিস্ট ১০ মিনিট আগে। আমি আপনার সাথে এসেই কথা বলা শুরু করছি যে, "ভাই একটু বলেন, কথা বলি।" যাতে আপনাকে আচ্ছা কাব্য কে? হু ইস কাব্য? এরকম যাতে না হয়। সো এই জায়গাগুলো ইমপ্রুভ করলে আমি মনে হয় আপনি খুব ফ্যান্টাস্টিক জব করছেন এবং ইনশাআল্লাহ আপনি আরো ভালো কিছু করতে পারবেন। আমি আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আসার জন্য। আর যেহেতু আমাদের টাইম নিয়েও আসলে একটু প্রবলেম আছে। সো আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত পুরো পডকাস্টটা শুনছিলেন তাদেরকেও জানাচ্ছি অনেক, অনেক থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।